তোমাদের জি আজকে পর্যন্ত যা পড়াবো ওয়েডনেসডে পরীক্ষায় আজকে পর্যন্ত সিলেবাস ইনক্লুডেড থাকবে, বুঝতে পারছো? ম্যাম, চ্যাপ্টার গুলো একটু স্পেসিফিক ভাবে বলবেন? চ্যাপ্টার 2.6 থাকবে, 5.2 আমি লাস্ট দিন পড়িয়েছি, আজকে 5.6 একটু অল্প একটু পড়াই দিব আর কি। 5.6 তোমরা এমনিতেই পারবে। আর হচ্ছে ই 5.5 মানে আজকে যতটুকু পর্যন্ত পড়াবো। তোমাদের তো ক্লাসে হয়েছে মাত্র দুইটা, তাই না? নাকি দুইটাই তো হয়েছে, আজকে 3 নাম্বার মিডের পরে। জি। ওই আগের দুইটা আর আজকে যেটা পড়াবো। তো এই 4টা চ্যাপ্টারের উপরে এক্সাম হবে? হ্যাঁ, আর আগামীকালকে যেটা পড়াবো ওটা দিলে তো বেশি হয়ে যাবে, অতগুলো তো পারবে না, ওটা নেক্সট ক্লাসে ইনক্লুড করে দিব, মানে ওকে নেক্সট ম্যাম। উইকের পরীক্ষায়। আচ্ছা, আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 5.6 থেকে শুরু করব। চ্যাপ্টার 5.6 আসলে পড়ানোর কিছু নাই, বুঝতে পেরেছো? এই ম্যাথ তোমরা ইন্টারমিডিয়েটে মনে হয় অনেকবার করেছো আমার ধারণা। যাই হোক, মানে আমরা আজকে পড়বো হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এটা অ্যাকচুয়ালি আমরা পড়েছি, বাট আমরা জানি না যে এইটাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস বলে। দ্যাট মিন্স হচ্ছে বলো তো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বলতে কি বুঝি? নির্দিষ্ট ইন্টিগ্রেশন বা হচ্ছে ইন্টিগ্রাল বলতে আসলে কি বুঝি? ডেফিনিট ইন্টিগ্রাল আমরা কিভাবে ডিফাইন করি এটার বলো তো? লোয়ার এন্ড আপার লিমিটস লাইক দেওয়া। সেটাই, যে হচ্ছে এটার হচ্ছে কি হবে, লোয়ার। এবং আরো ভালো হয় যদি চ্যাপ্টার 5.5 ও তো আজকে আমি পড়াবো, চ্যাপ্টার 5.5 থেকে এই ডেফিনিট ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা আগে জেনে নেই, তারপরে তোমাদের ওইটা পড়াই। দেখো কি বলছে। দ্য ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে, নির্দিষ্ট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল যেটাকে বলো, দ্য ডেফিনিট ইন্টিগ্রাল ইজ ডিফাইন্ড বাই a to b f of x dx, where the numbers a and b are called the lower limit and the upper limit of the integration and f of x, ঠিক আছে? যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি তিনটা জিনিসকে কনসিডার করতে হবে ডেফিনিট ইন্টিগ্রেশনে। আগে যেমন ইনডেফিনিটে কি ছিল, দ্য ইন্টিগ্রেশন উইদাউট লিমিট, তাই না? আগের দিন আমরা যেটা পড়েছিলাম ওখানে আমাদের কোনো লিমিট ছিল না। আর আজকে হচ্ছে কি দ্যার উইল বি ইনক্লুডেড দ্য টার্ম লিমিট, লোয়ার লিমিট এন্ড আপার লিমিট, তাই না? যে নিচে একটা লিমিট থাকবে আর হচ্ছে উপরে একটা লিমিট থাকবে। আর দা টার্ম হুইচ ইজ ইন্টিগ্রেটিং, তাই না, ওই টার্মটাকে আমরা কি বলতেছি, ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ইন্টিগ্রান্ড। এই যে দেখো এফ অফ এক্স এন্ড এফ অফ এক্স ইজ কল্ড দ্য ইন্টিগ্রান্ড। এখন এইটা থেকে আসো যে আমরা হচ্ছে যে এইখানে চলে যাই, যে এই জিনিসটাকে আবার কিভাবে করা যায়, যে এইটাকে আমরা কিভাবে হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে আনবো, সেটাই হচ্ছে চ্যাপ্টার 5.2 তে থেকে 6 আর কি। 5.2 তে হচ্ছে ইনডেফিনিট ছিল, আর 5.5 এবং 5.6 এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনের মাধ্যমে একটা থিওরেম, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস নামে হচ্ছে পরিচিত। তো আমরা ইন্টারমিডিয়েটে এটা জানতাম না, অনার্সে জাস্ট এটার ফরম্যাটটা জানবো। দেখো কি বলছে, যে ইফ এফ ইজ কন্টিনিউয়াস এন্ড নন নেগেটিভ অন অ্যান ইন্টারভাল এ টু বি, ইন হুইচ কেস দ্য এরিয়া এ, ঠিক আছে, একটা নির্দিষ্ট অংশের এরিয়া যেখানে লিমিট আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, ঠিক আছে, under the graph of f over the interval a to b is represented by the definite integral, যেটাকে সিম্বলাইজ করেছি এই দিয়ে a থেকে b f of x, where a হচ্ছে লোয়ার লিমিট, b আপার লিমিট, f of x হচ্ছে ইন্টিগ্রান্ড। যেটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা উইল গেট এ another ফাংশন f of x, যেটার হচ্ছে আপার লিমিট হবে b আর লোয়ার লিমিট হচ্ছে কি a, যেটাকে আমরা কিভাবে ডিফাইন করব বা হচ্ছে ক্যালকুলেট করব, এফ অফ বি মাইনাস হচ্ছে এফ অফ এ। এই ফাংশনে কি করে দিতে হবে, আপার লিমিট মাইনাস হচ্ছে কি ফাংশনের লোয়ার লিমিট। তো এই ধরনের কোশ্চেনে কিভাবে আসে তোমাদের পড়তে হবে এক্সারসাইজ 13 থেকে 18। এখানে কোশ্চেনে দুই ভাবে আসতে পারে, একটা হলো ইভ্যালুয়েট দা ইন্টিগ্রাল দিতে পারে, অথবা তোমাকে বলেই দিল যে ইভ্যালুয়েট দা ইন্টিগ্রালস ইউজিং ফান্ডামেন্টাল থিওরেম অফ
ক্যালকুলাস। ঠিক আছে, এই যে এই থিওরামটা, এইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, যে আমাদের যে যখন লিমিট দেওয়া থাকবে সেটাকে ইন্টিগ্রেশন করার পরে হাউ উই ক্যান অ্যাপ্লাই দিস লিমিট, দিস ইজ কনসিডার্ড অ্যাজ ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। যেমন ধরো যে এখানে দিয়েছে, আমাদের খেয়াল করো যে -2 থেকে হচ্ছে 1, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে 12, এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? এক্স স্কোয়ার, বলো, এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? লাস্টের দিন আমরা তোমাদের ইন্টিগ্রেশনের কিছু রুলস পড়িয়ে দিয়েছিলাম, তাই না? রাইট, এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কত পাবো? 2x পাবো। হুম, 2x 2x, এটা তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন পড়াচ্ছি, নট ডিফারেন্সিয়েশন। তাহলে হচ্ছে x কিউব পাবো। x cube by 3. কি যেন ছিল রুলসটা? ছিল হচ্ছে কি, পাওয়ার রুলস এর ক্ষেত্রে আমাদের রুলস কি ছিল? X to the power n plus 1 by n plus 1. হ্যাঁ, যে এক্স টু দি পাওয়ার হচ্ছে আর ধরতে পারো, এন ধরতে পারো, যেটাই ধরো, পাওয়ার হচ্ছে কি এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ই করি, যে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার হচ্ছে কি নিয়ে, এক্স টু দি পাওয়ার 2 নেই, তাহলে আমাদের কত আসার কথা? নিয়ে রুলসটা হচ্ছে 2 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 1 প্লাস হচ্ছে সি। আচ্ছা, এই যদি এটা থাকে ইনডেফিনিট ইন্টিগ্রাল, বাট যখন লিমিট থাকবে তখন আমাদের এই সিটা আর দরকার হয় না, আমাদের যেহেতু এখানে লিমিট আছে, সো এখানে আমাদের আর দরকার হবে না। লিমিট ছিল মনে হয় -2 থেকে 1 বা কিছু একটা ছিল, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে? এই লিমিট এখানে দিয়ে দিতে হয়, -2 আর হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাহলে আমরা হচ্ছে কি পাচ্ছি, এখন যাও তাহলে এক্স স্কোয়ার কে করলে নিয়ম হচ্ছে যে পাওয়ার থাকবে, পাওয়ার একটা করে বাড়বে পাওয়ার, আর নিচে হলো এটা ডিভিশন আকারে চলে আসবে। তাহলে দেখো এক্স কিউব ডিভাইডেড বাই 3, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে হচ্ছে এখানে কত আসবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। 1 কে ইন্টিগ্রেশন করলে কত থাকে? 1, বলো তো। 1 ই তো থাকে ম্যাম, 1 কে যদি করা হয় নাকি? কত হবে? X. কেন এক্স, কেন সেটা জানতে চাচ্ছি, এক্সপ্লেনেশনটা কি? এক্সটা যে কেন পাচ্ছে এটা কি আমরা জানি কিনা? বলো তো কেন পাচ্ছি? ওই আমার স্টুডেন্টটা দেখে চুপ হয়ে গেল, ব্যাপারটা কি? এক্স কে ইন্টিগ্রেশন করলে যে 1 হয়, এটা কেন 1 হয়? 1 কে ইন্টিগ্রেশন করলে এক্সপ্লেনেশনটা কি? জানি না। ম্যাম ভুলে গেছি। লাস্ট ক্লাসে তো পড়াইছি, ভুলে যাওয়ার কি হলো? পড়ো নাই বাসায় যে একজনও? খুব ভালো, এই জন্যই তো নাম্বারের এই অবস্থা। ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো আমি কেন পড়াই দিছি? আমার কি পড়ে দেওয়ার দরকার ছিল? তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে আসছো না, তারপর রিভিউ দিয়েছি কেন? যাতে তোমাদের বাসায় যে একবার পড়তে হবে। আমি সব জিনিসকে আমি ক্লাসে মনে করাই দিলাম, আমার টাইম গুলো ওয়েস্ট হয়ে গেলে পরে আমি নির্দিষ্ট সিলেবাস শেষ করতে পারবো? আচ্ছা, এক নাম্বার কথা হচ্ছে আমরা এমনিতেও একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যদি হচ্ছে আমরা এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কত হয়? 1। যেহেতু হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটা রিভার্স, তাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু 1 হবে, রিভার্স অর্ডারে হচ্ছে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স হবে, বা হচ্ছে যেইটার অপারেটরে নিব সেই ভেরিয়েবল হবে। এক্স এর রেসপেক্টে করলে এক্স, ওয়াই এর রেসপেক্টে করলে ওয়াই, জেড এর রেসপেক্টে করলে জেড, দ্যাট মিন্স হোয়াট এভার দ্য অপারেটর, তাই না? যে হচ্ছে অপারেটর যেটা থাকবে সেটার রেসপেক্টে আমাদের ভেরিয়েবল হবে, তাই না? তাহলে একটু দেখো যে হচ্ছে তানজিনা প্রতিদিন লেট, ওয়াই? দেখো, আচ্ছা এখন যেটা বলছি যে তাহলে আমাদের যেটা ইয়ে ছিল, যে আমরা হচ্ছে এছাড়াও আমাদের কি 1 কে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0 লেখা যায়? 1 কে লেখা যায় কি?
বলো তো? যে কারণ কি যে কোনো কিছুর জি ম্যাম। পাওয়ার হলো 0 মানে কি 1, তাই না? তাহলে এটাকে x টু দি পাওয়ার, আমরা যদি পাওয়ার রুলস অ্যাপ্লাই করি, x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস হচ্ছে c। তাহলে যে 0 এর সাথে 1 কে প্লাস করলে 1 হবে না? তাহলে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1, যেটাকে আমরা লিখতে পারি কি x। বুঝতে পারছো? দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা, যে 1 কে ইন্টিগ্রেশন করলে আমাদের দ্যাটস ওয়াই হচ্ছে x হয়। তাহলে যদি 1 কে প্লাস হচ্ছে, খেয়াল রাখবে কোনো কনস্ট্যান্ট টার্ম যদি থাকে, কনস্ট্যান্ট টার্মকে তো আর ইন্টিগ্রেশন করা যায় না, কনস্ট্যান্ট টার্মের সাথে সাথে ধরে নিতে হবে যে এটার সাথে একটা 1 আছে, এই 1 কে ইন্টিগ্রেশন করলে এখানে ডিরেক্ট x চলে আসে। আর নিয়মটা কি ছিল যেন, আপার লিমিট মাইনাস হচ্ছে কি লোয়ার লিমিট। তাহলে হচ্ছে 1/3 আমার কনস্ট্যান্ট টার্মকে আমি বের করে দিচ্ছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তারপরে 3 কনস্ট্যান্ট টার্ম বের করে দিচ্ছি, আপার লিমিট মাইনাস হচ্ছে কি লোয়ার লিমিট। আর এই যে 12 কে বের করে দিচ্ছি 1 মাইনাস আপার লিমিট মাইনাস হচ্ছে কত লোয়ার লিমিট। তাহলে এখানে আমার কত থাকবে, 1 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো হচ্ছে এখানে তারপরে যেটা ক্যালকুলেশনে যেটা আসে, এটার জন্য আসছে 9, এটার জন্য আসছে -3, এটার জন্য আসছে 3, ক্যালকুলেশন করে যেটা হয় সেটা। তবে যদি ইন্টিগ্রেশন থাকে, তোমার ইন্টিগ্রেশনে যদি এরকম হয় ভিতরে কোনো মাল্টিপ্লিকেশন আছে বা অন্য কোনো টার্ম আছে, অন্য কোনো কাজ আছে, তবে সেটা হোক ডেফিনিট হোক ইনডেফিনিট, সেটার ক্ষেত্রে আগে এইসব মাল্টিপ্লিকেশন কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে তোমার কাজ করতে হবে। যেমন এই যেমন ধরো এখানে আছে 4x আর 1 - x² মাল্টিপ্লিকেশন আছে, আগে 4x দ্বারা এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, x টাকে ভিতরে নিয়ে যেতে হবে, x - x³, এরপরে কনস্ট্যান্ট টার্ম তুমি রাখতেও পারো ভিতরে, বাইরে রাখলেও সমস্যা নাই। এরপরে এখানে অ্যাপ্লাই করো, যেমন এখানে x এর পাওয়ার 1, এখানে আছে x²/2, এখানে x এর পাওয়ার আছে 3, সো x টু দি পাওয়ার 4/4। এরপরে জাস্ট অ্যাপ্লাই করো, কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে নিয়ে আসো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস হচ্ছে কি লোয়ার। তারপর দেখো যদি এরকম ডিভিশন আকারে থাকে পাওয়ারের ক্ষেত্রে, তাহলে পাওয়ারটাকে কি করতে হবে, উপরে উঠিয়ে নিয়ে আসতে হবে। এই যে x টু দি পাওয়ার 2 কে আমরা x টু দি পাওয়ার -2 লিখতে পারি, সো -2 + 1, x টু দি পাওয়ার n এর রুলস বা x টু দি পাওয়ার r পাওয়ার রুলস এর ক্ষেত্রে x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো মাইনাসটাকে আমি বাইরে বের করে নিয়েছি, বা 4 টাকেও তোমার বাইরে আছে, সো -4 1/x, তাহলে কি হবে, আপার লিমিট হবে 1/4 মাইনাস হচ্ছে লোয়ার লিমিট করলে আসবে 1/1। এই যে 1/4 - 1/1, সো হচ্ছে কি এটাকে যদি লিস্ট কমন মাল্টিপল করো তাহলে হচ্ছে 1 - 4 ডিভাইডেড বাই 4 হবে, যে কোনো কিছুর ক্ষেত্রেই। আবার ধরো যেখানে দেখো x এর সাথে আমার মাল্টিপ্লিকেশন আছে কি √x, তাহলে √x এর জন্য x মানে কি, x এর পাওয়ার কত বলো তো, এখানে হাফ না? তাহলে হচ্ছে এখানে আছে x এর পাওয়ার 1, তাহলে 1 এর সাথে আমাদের কি করতে হবে, হাফ। কারণ কি x এর সাথে x কে মাল্টিপ্লাই করলে x² কেন হয় বলো তো? এই যে আমরা কি করি, 1 পাওয়ারটাকে যোগ করে দেই, 1 + 1 এই জন্য x², তাহলে এখানেও কি করতে হবে, 1 + হাফ করতে হবে, প্লাস হাফ করে দেখো আমাদের x টু দি পাওয়ার r এর রুলস, x টু দি পাওয়ার r + 1 ডিভাইডেড বাই r + 1। এরপরে জাস্ট আমি ক্যালকুলেটরেও করতে পারি, আমি হাতেই করে দিয়েছি। এই যে তুমি 9 টু দি পাওয়ার 5/2, 9 কে আমি 3² লিখতে পারি, তো এই স্কোয়ারটাকে যদি এখানে মাল্টিপ্লাই করে দেই 2 আর হাফ ভাগ হয়ে যাবে, এখানে আবার 4 কে 2² লেখা যায়, সো এখানে যদি তুমি যে করো মাল্টিপ্লাই করে দাও 2 আর -2 দ্বারা হয়ে এখানে কি হবে 3 টু দি পাওয়ার 5 থাকবে -2 টু দি পাওয়ার 5। এরপরে অ্যানসার যেটা হয় এটা তুমি ক্যালকুলেটরে করে দেখালেও সমস্যা না, এতগুলো লাইন না করলেও হবে, এখান থেকে যদি দিয়ে ক্যালকুলেটরে যে ভ্যালু আসে অ্যানসারটা ডিরেক্ট লিখে দিলেই হবে। বাট দেখো এই কোশ্চেনটাকে চেঞ্জ করে দিছে, এই সেম কোশ্চেন এটাকে শুধু কি করা হয়েছে, এই পার্টটুকুকে উপরে নেওয়া হয়েছে, এইটাও থাকতে পারতো, অথবা এই যে এটাকে হচ্ছে আমরা এইভাবে দিতে পারতাম যে 1 হচ্ছে কত x√x দিতে পারতাম, এটার যদি লিমিট যে কোনো কিছু বা 4/9 বা অন্য কিছু একটা দিতে পারতাম। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, আগে মাল্টিপ্লাই কমপ্লিট করতাম, মাল্টিপ্লাই করলে 1/x⁴2 আসতো, তো 3/2 আসলে এটাকে উপরে উঠিয়ে নিয়ে তারপরে আমরা কাজ করতাম। এটা করবে আমরা নিজেরা করবে, হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিয়েছি। দেখো এই যেখানে দিছে 1/x⁴x এত, এটাকে মাল্টিপ্লাই করলে x⁴3/2 আসে, উপরে উঠিয়ে নিলে x⁻³ - 3/2 dx করে নিবে হোমওয়ার্ক যেগুলো আছে। এরপরে আসো
সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে কত থাকে? minus cos theta. একটা মিনিট হোল্ড করো তো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। দেখো, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো বলো তো? সাইন থিটা Minus cos theta. তাই না, মাইনাস কস থিটা হয়। আচ্ছা, এখন আমরা আরো তোমরা কি এই ফর্মুলা গুলো জানো কিনা? যে tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, তারপর সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, বাট কোসাইন বা কস মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? কস থিটা হয়। কোসাইনের ক্ষেত্রে বা কজের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা পজিটিভই থাকে, এটা আমরা জানি এই ফর্মুলা গুলা সবাই জানো কি? আচ্ছা, আমি যখন কোশ্চেন করি তখন তোমরা অ্যানসার করো না কেন বলো তো, প্রবলেমটা কোথায়? ম্যাম। আমার কথা জি ম্যাম জানি। কথা শোনা যায় না নাকি? কোথায় প্রবলেমটা কোথায়? প্রবলেম না হচ্ছে বারবার মাইক মিউট মেবি করা হচ্ছে মাইক অন লাগে। করে বলতে আর কি সবার ইয়ে হয়। খুব কষ্ট হয়। জি ম্যাম, অলস হয়ে গেছি। তাহলে ভিডিও অন করে রাখো, তাহলেই বোঝা যাবে যে কি হচ্ছে। না ম্যাম, এমনি তো হচ্ছে যে মানে বারবার মিউট করা লাগে, আনমিউট করা লাগে, তো বুঝলাম আর কি। এটা কি এমন কঠিন কাজ? আর আগে যখন হচ্ছে কি কি যেন বলে, জার্নি করে করে ইসে আসতে, ইউনিভার্সিটিতে আসতে, আচ্ছা দেখো, আমি বলেছি তাহলে একটু দেখো, এখানে যদি মাইনাস কোসাইন থিটা হয় তাই না, বা কস থিটা হয়, তাহলে এখানে লিমিট যদি বসাই তাহলে কি আসবে? মাইনাস, আমাদের কি লিমিট ছিল? আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, তাই না? তাহলে হচ্ছে এইটা মাইনাস কোসাইন পাই বাই 2 বা cos পাই বাই 2, মাইনাসে মাইনাস এখানে কি হয়ে যাবে বলো তো? প্লাস প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে কোসাইন, আবার একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা কি আছে, এখানে মাইনাস আছে, সো এখানে কিন্তু মাইনাস হবে, এটা একটু খেয়াল দেখো। আচ্ছা, আর মাইনাস কস, কস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কি কস থিটা,
তাই না? তাহলে এটাকে নেগেটিভ থাকলেও এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। কারণ কি নেগেটিভ অ্যাঙ্গেল এবং পজিটিভ অ্যাঙ্গেল দুইটাতেই হচ্ছে আমাদের কি কোসাইনের ভ্যালু হচ্ছে কি থাকে, সেম থাকে। দ্যাটস ওয়াই এটাতে নেগেটিভ পজিটিভ কোনো ভ্যারি করে না। ঠিক আছে, এই জন্য দেখো তাহলে যেখানে যদিও আমি আপার লিমিটেও এই লোয়ার লিমিট লিখতে যে মাইনাস লিখেছিলাম, বাট এই লাইনে এসে কি করেছি, পজিটিভ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আগে একটা মাইনাস সাইন ছিল আমার আপার লিমিটের যেখানে মেইন ফাংশনে, সো মাইনাসে আর প্লাসে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো, tan থিটা। tan π/4 মানে কি বলো তো, π/4 কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখানে কিন্তু 45 ডিগ্রি লেখা যাবে না, ইন্টিগ্রেশন লেখার নিয়ম হচ্ছে রেডিয়ান মোডে লিখতে হবে। কেউ যদি ডিগ্রি মোডে লেখো তাহলে কিন্তু ভুল হবে, যেভাবে দেওয়া আছে ওভাবেই লিখতে হবে। তাহলে tan 45 বা π/4 এর মান হচ্ছে 1 আর tan 0 এর মান হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা কি পাবো, যে হচ্ছে এখানে যেহেতু হচ্ছে কি এটা আসলে আরেকটু স্পেসিফাই করা যাইতো, 1 - 0 = হচ্ছে কত লেখা যাইতো, 1, 1 তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে এখানে কি দেখো, e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x এ থাকে। আমার আপার লিমিট হচ্ছে কি e⁻3 হবে বসালে এখানে, আর মাইনাস হবে কি ln 2। তো ln এর মান হচ্ছে 1 অথবা ln এর মানও হচ্ছে 1, কারণ কি এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক ফাংশন হচ্ছে একটা আরেকটার কি রিভার্স, আমরা পড়িয়েছিলাম তাই না? এই জন্য ln এর থেকে এখানে ভ্যালু যেহেতু 1 আসবে, এটা হয়ে যাবে 2। আর হচ্ছে আমার এখানে একটা মাইনাস আসবে যেহেতু এটা লোয়ার লিমিট আর এটা ছিল আপার লিমিটে। ঠিক আছে, দেখো আচ্ছা এরপরে হচ্ছে 1/x কে ইন্টিগ্রেশন করলে কত থাকে বলো তো, এখানে হাফটাকে আমরা বের করে দিব, 1/x কে আমরা আলাদা করে নিয়েছি, 1/x কে ইন্টিগ্রেশন করলে থাকে ln অ্যাবসলিউট ভ্যালু অফ x। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এটাকে কি করেছি, অ্যাবসলিউট ভ্যালু বসালে এক জায়গায় হবে ln 1, এক জায়গায় হবে মাইনাস ln হাফ, আপার মাইনাস লোয়ার, আর ln 1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। 0 বসিয়ে দিয়েছি, তারপরে যা থাকে। আচ্ছা, আর এই যে দেখো, এই যে তোমাদের ফর্মুলাগুলো কেন পড়তে বলেছি বুঝতে পারছো? এই যে দেখো তোমাদের ফর্মুলাগুলো পড়তে বলছিলাম এই জন্য যে আজকে আমার লাগবে। এই যে দেখো এখানে তিনটা ফর্মুলা দেওয়া ছিল, যে হচ্ছে 1/1 + x² কে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x থাকে। তারপরে হচ্ছে 1/√1 - x² করলে থাকবে sin ইনভার্স। আর ইন্টিগ্রেশন অফ 1/x ইনটু √x² - 1 কে করলে থাকবে sec ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ x। তাহলে এগুলা আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাপ্লাই করে চলো দেখি, অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা হয়। ফর্মুলা কি এই 14টাই লাগবে? সামনে হয়তো আরো লাগতে পারে, লাগলে আবার দিয়ে দিব। এই 14টা মেইন আর কি, ম্যাক্সিমাম টাইম আর কি লাগে। তাহলে দেখো এই যে দেখো এইটা কোন ফর্মুলার সাথে ম্যাচ করে দেখো তো, 1/√1 - x², এটা হলো ডিরেক্ট ফর্মুলা সাইন ইনভার্স x। তাহলে লিমিট হচ্ছে আমার একটা 1/√2, একটা হচ্ছে 0, তাহলে আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা এখন 1/√2 সাইন কত ডিগ্রির মান বলো তো, 45 ডিগ্রির মান, এই জন্য সাইন π/4 লিখেছি। ঠিক আছে, কিন্তু এই যে 45 ডিগ্রি এটা লেখা যাবে না, এই জন্য এখানে cos দিয়ে রাখছি, কিন্তু লেখা যাবে না, π/4 ই লিখতে হবে। আর হচ্ছে সাইন 0 এর মান হচ্ছে 0, তাহলে এই যে ইনভার্স এবং মেইন ফাংশন মিলে এটাকে মাল্টিপ্লাই করে দিলে 1 থাকবে, 1 × π/4, দ্যাট মিন্স হচ্ছে π/4 মাইনাস হচ্ছে আমার কত, 0। ঠিক আছে, আচ্ছা এখন বলো তো এটা হচ্ছে কার ফর্মুলা, এটা dx / x √x² - 1, এটা হলো sec এর ফর্মুলা, sec ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ x। তাহলে sec ইনভার্স 2 মাইনাস sec ইনভার্স হচ্ছে √2। এখন আমরা কি আসলে sec এর ভ্যালু বের করা যায়, নাকি আমরা হলো cos এর ভ্যালু থেকে sec এর ভ্যালু কনভার্ট করি বলো তো? sec এর ভ্যালু অ্যাকচুয়ালি বের করা যায় না।
আমরা cos এর ভ্যালু বের করি, কোসাইনের ভ্যালু থেকে আমরা হচ্ছে sec এর ভ্যালু নেই। কেমন? যেমন হচ্ছে ধরো তুমি হচ্ছে 2 কখন পাবে? 2 মানে হচ্ছে কোসাইনের হচ্ছে হাফ, আর √2 মানে হচ্ছে কোসাইনের 1/√2, যেভাবে বের করতে হবে। কেমন? যেমন হচ্ছে ধরো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে কোসাইন π/3 মান হবে হাফ, তাহলে হচ্ছে রিভার্সলি হচ্ছে কি হবে? sec π/3 মান হবে কত? 2। তাহলে এখান থেকে হচ্ছে আমরা π/3 নিয়েছি, sec π/3, আর হচ্ছে এখানে ছিল কত? √2, 1/√2, তাই না? cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সো √2 এর জন্য উল্টা যদি চিন্তা করি sec π/4, তাহলে হচ্ছে π/3, এই দুইটার সাথে ম্যাচ করে 1 হয়ে যাবে, এই দুইটার সাথে হচ্ছে ম্যাচ করে 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে π/3 - π/4, যেটাকে তুমি লিখতে পারো কত? π/12 লিখতে পারো। এটাও সেম, একই জিনিস, একই ফর্মুলা। দেখো sec ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ x, এখানে ভ্যালু বসাই দিছি, যেহেতু হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু থাকে বা sec এবং cos এর ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু কোনো পজিটিভ ভ্যালু ভ্যারি করে না, সো জাস্ট হচ্ছে এটা পরের লাইনে আমি এটাকে পজিটিভ করে দিছি। আর হচ্ছে sec, দেখো কোসাইন হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সো হচ্ছে sec π/3 এর মান হচ্ছে কি হবে? 2/√3 হবে, ঠিক আছে। আর হচ্ছে কোসাইন হচ্ছে π/3 বা 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সো হচ্ছে আমাদের কি sec π/3 মান কত আসবে? 2, ঠিক আছে। তাই ওখান থেকে ভ্যালু নিয়ে আমি লিখেছি। ক্যালকুলেটরও করা যায়, এগুলা ইচ্ছা করলে ক্যালকুলেটর করে দিতে পারবে। অ্যান্সার তাহলে π/6 আর মাইনাস হচ্ছে π/3 হবে। সো হচ্ছে এরপরে যদি লিস্ট কমন মাল্টিপল বা লসাগু যেটা করো, করলে অ্যান্সার আসতেছে হচ্ছে -π/6। আর বাকিগুলা নিজেরা দেখে নিবে, ঠিক আছে। এই 5.6 আমার আসলে পড়ানোর কথা না, তোমাদের নিজেরই পড়ার কথা, নোটসে দেওয়া আছে, পড়ে নিও, ঠিক আছে। একটু দেখে নিও 30 নাম্বারটা, একটু দেখে নিও। আমাদের 5.2 দেখো তো, এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা নতুন চ্যাপ্টারে যাব, তো প্রবলেম থাকলে বলো, না হলে আমরা নতুন চ্যাপ্টারে যাব, শিফট করব। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। যখন আমরা 40 মার্কের পরীক্ষা দিতাম তখন এখান থেকে কত মার্ক আসতো? 10 মার্কের কোশ্চেন আসতো। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি 5 থেকে 6 থাকবে এই চ্যাপ্টার থেকে, অ্যারাউন্ড, ঠিক আছে। বেশি থাকলে থাকতেও পারে। তোমাদের ক্লাস টেস্টেও থাকবে এই চ্যাপ্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখান থেকে স্টুডেন্ট অনেক ভুল করে, আবার অনেকে অনেক বেশি ভালোও করে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে। আচ্ছা দেখো, একটু আগে কিন্তু আমি তোমাদের দেখাইছি যে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালটাকে কিভাবে ডিফাইন করা যায়, a থেকে b f of x dx, ঠিক আছে। যেটা হচ্ছে একটু আগেই বলে দিয়েছিলাম, এই ডেফিনিট ইন্টিগ্রালে কিছু প্রপার্টি আছে, যে লিমিট যদি সেম হয় তাহলে এই ইন্টিগ্রেশনের মান 0 হয়ে যায়। আবার কি করা যায়, ইন্টিগ্রেশনের আগে মাইনাস সাইন নিয়ে এটার আপার লিমিট এবং লোয়ার লিমিটটা ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, এটা হচ্ছে এদের প্রপার্টি। দেখো তোমাদেরকে মেইনলি জানতে হবে কি এই থিওরেমটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। কি বলছে দেখো, যে if a function f is continuous on an interval a to b, then f is integrable on a to b, and the net signed area a between the graph of f and the interval ab is a equal to a থেকে b f of x. What does mean by net signed area, তাই না? New word for us, তাই না? যে হচ্ছে net signed area, not area, not total area, ঠিক আছে। net signed area is based on its situation, ঠিক আছে। if the graph is on the upper face, the area will be positive. If the graph is on the lower face বা lower portion, তাহলে we will get the negative area, ঠিক আছে। net signed area can be negative, net signed area can be positive, but total area or area cannot be negative। যে নেট সাইন এরিয়াটা আসলে কি, যে তুমি যখন যে অবস্থানে সিচুয়েশনের উপর বেস করে যখন যেখানে এরিয়া নির্ণয় করছো, ওটা হচ্ছে নেট সাইন এরিয়া। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি আমরা ওয়াই এর এক্সিস এর উপরের পোর্শনে পেয়ে যাই,
তাহলে সেটা হবে পজিটিভ এরিয়া, আর ওয়াই এক্সিসে যদি নিচের পোর্শনে চলে যায় তাহলে সেটা হবে নেগেটিভ এরিয়া। নেট সাইন এরিয়া ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ। হ্যাঁ, এটা মার্ক করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং এটাকে আমরা কিভাবে ডিফাইন করি? ডেফিনিট ইন্টিগ্রেশনের মাধ্যমে। নিচেরটাকে আমরা লোয়ার লিমিট ধরবো, উপরেরটাকে আপার লিমিট, আর হচ্ছে মাঝেরটাকে ধরবো কি ফাংশন অফ এক্স। তাহলে দেখো এখানে কোশ্চেনটা কিভাবে, একটু দেখো কি বলছে। স্কেচ দ্য রিজিয়ন হোজ এরিয়া ইজ রিপ্রেজেন্টেড বাই দি ডেফিনিট ইন্টিগ্রাল। সেই এরিয়াটা স্কেচ করো বা আঁকো যে এরিয়াটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। and evaluate the integral using an appropriate formula from geometry। এই কোশ্চেনটা আরেকটু প্যাটার্ন চেঞ্জ হয়, দুইটা ওয়ার্ড থাকে, মাঝে মাঝে লেখা থাকে evaluate the integral। যদি evaluate থাকে তাহলে you can use integration formula or you can use geometry, but if the question is asked for এইটা যে হচ্ছে evaluate the integral using an appropriate formula from geometry, যে হচ্ছে এই ইন্টিগ্রেশনটা কিভাবে কি কি করতে হবে, বের করতে হবে ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম জিওমেট্রি। যখন এই ওয়ার্ডটা থাকবে ইউ মাস্ট হ্যাভ টু ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম জিওমেট্রি, নট দ্য ইন্টিগ্রেশন ফর্মুলা। ঠিক আছে? যদি তোমাকে কোশ্চেনে মেনশন করে দেয় বা আস্ক করে যে হচ্ছে এইখানে জিওমেট্রির ফর্মুলা ইউজ করতে হবে, ইউ আর বাউন্ড টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। ঠিক আছে? যেহেতু হচ্ছে এখানে বলে দিয়েছে, যদি শুধু বলে থাকতো ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল, ইউ হ্যাভ দ্য অপশন যে তুমি ইন্টিগ্রেশন ফর্মুলাও ইউজ করতে পারো, জিওমেট্রি ইউজ করতে পারো। বাট যদি এখানে লিখে দেয় যে ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল using an appropriate formula from geometry, তাহলে you are bound to use the formula from geometry। তাহলে দেখো, তাহলে আমাদেরকে আমরা ফর্মুলা গুলো একটু রিভিউ দিই, দেখি তোমাদের মনে আছে কিনা। বলতো এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা কিভাবে বের করি? মনে আছে? ম্যাম এরিয়া তো যা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তারপরে হচ্ছে এরিয়া অফ স্কয়ার, কি যেন ছিল, বাহু স্কয়ার বা সাইড স্কয়ার, তাই না? জি। আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ছিল আমরা দুইটাই কনসিডার করতে পারি, বেজ ইনটু হাইটও বলতে পারি, লেন্থ ইনটু উইডথও বলতে পারি, তাই না? আর সার্কেলের ক্ষেত্রে ছিল পাই আর স্কয়ার, যেখানে আর উইল বি কনসিডারড অ্যাজ দ্য রেডিয়াস অফ দি সার্কেল। আর ট্রাপিজয়েডেরটা কি তোমাদের মনে আছে এরিয়াটা? ট্রাপিজয়েডের এরিয়া আমরা কিভাবে বের করি? ট্রাপিজয়েডের ক্ষেত্রে দেখো তো গ্রাফটা এরকম ছিল কিনা মনে পড়ে তোমাদের? উই উইল গেট টু প্যারালাল জি। সাইড, তাই না? একটা আমরা পি ধরেছি আর একটাকে কি ধরেছি, পি প্রাইম ধরেছি। ঠিক আছে? আর এই যে লেন্থটা, এই যে এইখানে পি থেকে পি প্রাইম, ঠিক আছে, এই লেন্থটাকে আমরা কি দ্বারা ডিফাইন করি বলতো? এই যে এই লেন্থটা এইচ, তাই না? নিয়মটা ছিল হাফ ইনটু হচ্ছে কি এই যে এই ইকুয়াল প্যারালাল সাইড গুলার লেন্থের যোগফল, আর হচ্ছে এই যে এই প্যারালাল সাইডের মধ্যে যে ডিসটেন্স সেটার গুণফল বা মাল্টিপ্লিকেশন যেটা বলো। চলো আমরা আগে ম্যাথ পড়ি, যখন আসবে তখন আমরা ফর্মুলা বুঝে নিব। দেখো এখানে কি বলছে, ফার্স্ট কোশ্চেনটা বুঝো। স্কেচ দা রিজিয়ন যে স্কেচ দা রিজিয়ন হোজ এরিয়া ইজ রিপ্রেজেন্টেড বাই দি ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল মানে কি, নির্দিষ্ট না? জি ম্যাম। তাহলে অবশ্যই ম্যাম শেয়ার অফ হয়ে গেছে। পোলাপান কি কেউ বাইচা আছে? হ্যাঁ
ভাই ওয়েদারটা যে এত গরম, মানে হচ্ছে একদম ভালো লাগে না কোনো কিছু। তোর এমনিও কোনো কিছু ভালো লাগে না, আমার একদম গরম আর সিরিয়াসলি ঠান্ডা নাই। যে গরম লাগতেছে আমার এখানে। না, গরম তো পড়ছেই ভাই, বুঝছো, লুঙ্গি পরে আছি ভাই, তাও গরম লাগতেছে, মানে পুরা মারাত্মক গরম। হ্যাঁ, আরো কিছু কও। এই ম্যাডাম, আচ্ছা দেখো আমরা কোশ্চেনে কি পড়ছিলাম, সরি যে আমার মেয়েটা এসেছিল তো এসে ডিস্টার্ব করছিল, এখন সে আমাকে কি যেন বলছিল, কালার পেন্সিল চাচ্ছিল। এখন আমি বলছি আমি তো ক্লাস নিচ্ছি, এখন সে বলতেছে মা আমি কি তোমাকে ডিস্টার্ব করছি, আমি বলছি না তুমি তো আমাকে ডিস্টার্ব করছো না, কিন্তু আমি তো ক্লাস নিচ্ছি, আমার স্টুডেন্টরা, আমি তোমার সাথে কথা বললে স্টুডেন্টদের ক্লাস নিতে পারবো না। আচ্ছা দেখো যে এখানে আমাদের কি বলেছে, যে স্কেচ দ্য রিজিয়ন হোজ এরিয়া ইজ রিপ্রেজেন্টেড বাই দি ডেফিনিট ইন্টিগ্রাল, তোমাদের বলছে সেই রিজিয়নটা রেডি করো, যে রিজিয়নটা ডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপরে বলছে যে ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম হচ্ছে কি জিওমেট্রি। ঠিক আছে, যে হচ্ছে আমরা তোমাকে বলছি, আমরা যেন একটু আগে কি বলছি বলো তো, হিমেল বলো, যে ডেফিনিট ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে ডিফাইন করছিলাম একটু আগে, হিমেল। হিমেল, আই জি এম ম্যাম, জি কলিং ম্যাম, ইউ। ওই যে মাইক অন হচ্ছিল না ম্যাম। জি ম্যাম, যে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে ডিফাইন করছিলাম, ডেফিনিট ইন্টিগ্রাল একটু আগে পড়াইছি, মানে ইয়াটা সিম্বলটা কি ছিল? ডেফিনেট ইন্টিগ্রাল ম্যাম, হুম, মনে করতে পারতেছি না। আলামিন, ইয়েস ম্যাম। ডেফিনিট ইন্টিগ্রালটাকে জন্য আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? হচ্ছে যে উপরে একটা থাকে হচ্ছে এ, নিচে থাকে বি, এভাবে করছিলেন। আর হচ্ছে যে বলছিলেন যে মাইনাস সাইন নিয়ে চেঞ্জ করা যায়। হ্যাঁ, মাইনাস সাইন, হ্যাঁ ওটা তো প্রপার্টি। আচ্ছা দেখো আমরা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন একটু আগে দেখাইছি তাই না, যে হচ্ছে আসলে নেট সাইন এরিয়াটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, তাই না? তাহলে হচ্ছে উপরেরটা হচ্ছে, তাহলে আমরা এটার সাথে কি করব, নেট সাইন এরিয়া নিশ্চয়ই এভাবেই দেওয়া থাকবে, যেহেতু বলছে যে ডেফিনিট ইন্টিগ্রালটা আমাদের দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে 1 নম্বরে দেওয়া ছিল 0 থেকে 3 আর হচ্ছে এক্স ডিএক্স, ঠিক আছে? এগুলো আমি পরে লিখেছি, দেখো যে হচ্ছে এটা আসলে ছিল আমার কোশ্চেন, এটা দেওয়া ছিল 1 নম্বর কোশ্চেন, এক্সারসাইজ 13 থেকে এই 30 তোমাদের করতে হবে, 13 থেকে মনে হয় 18 করতে হবে। তো দেখো যে 0 থেকে 3 এক্স ডিএক্স, তাহলে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, তাহলে এখানে আমরা এ কত পাবো বলো তো, এ এটার সাথে যদি কম্পেয়ার করি আমরা এটা এ হবে না বলো তো? এটা বলতে পারি যে লোয়ার লিমিট আর হচ্ছে আপার লিমিট। হ্যাঁ এটা হচ্ছে আমাদের বি লোয়ার লিমিট আপার লিমিট, আর এই হচ্ছে আমাদের লোয়ার লিমিট, আর এক্সটা হচ্ছে আমাদের কে এফ অফ এক্স। তো ওইখানেই আমরা বলছি যে উই নো দ্য নেট সাইন এরিয়া ইজ ডিফাইন্ড বাই এ টু বি এফ অফ এক্স ডিএক্স বাই কম্পেয়ারিং উই গেট, দেখো এই যে লিখে দিয়েছি, এর ভ্যালু আমার হবে 0, বি এর ভ্যালু হবে কি 3, আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। একটু খেয়াল করো আমাদের কিন্তু বলছে যে আগে স্কেচটা রেডি করো, তারপরে হচ্ছে এরিয়া বের করতে হবে। তাহলে এই স্কেচটা রেডি করার জন্য আমাদেরকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ফার্স্ট স্কেচ দ্য গ্রাফ অফ ফাংশন অফ এক্স, দেন ইউ হ্যাভ টু ইম্পোজ দ্য লিমিট অন দিস ফাংশন and you have to find out the limiting point and then you have to create the region। যে হচ্ছে তোমাকে আগে কি করতে হবে, ফাংশনটা যে ফাংশন আছে সেই ফাংশন ড্র করতে হবে, ফাংশনের উপর যে লিমিট দেওয়া আছে ওটার উপর ইম্পোজ করে যে পয়েন্ট পাবো ওই পয়েন্ট অনুযায়ী আমরা রিজিয়নটাকে ক্লোজ করে দিয়ে হচ্ছে রিজিয়ন রেডি করব। তাহলে দেখো, তাহলে আমাদের এ এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 3, কম্পেয়ার করে আমরা লিখছি, এই যে তো এখান থেকে লিখেছি এ হচ্ছে আমার 0, বি হচ্ছে আমার কি 3, আর এফ অফ এক্স কত হচ্ছে এক্স। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মানে কি বলো তো, তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এর গ্রাফটা কেমন হতে পারে, কেমন হবে? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মানে কি? হুম,
ম্যাম এটা হচ্ছে যে মানে যে x অক্ষ বরাবরই যাবে, মানে x অক্ষের উপর দিয়ে যাবে। এভাবে x আর y ইকুয়াল টু x ধরলে কি কোনো সমস্যা আছে? ফাংশন অফ x কে আমরা y ধরি না, জি ম্যাম। তাই না? তাহলে হচ্ছে আমরা কি করি যে আমরা আগে চিন্তা করি যে আমাদের জন্য এটা ভালো, কারণ এটা খুবই একটা সহজ ফাংশন, তাই না? যে হচ্ছে y ইকুয়াল টু আমরা কি ধরে নিচ্ছি, x ফাংশন বা x ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ধরছি, যে y ইকুয়াল টু হচ্ছে x, ঠিক আছে? যে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের কি y ইকুয়াল টু হচ্ছে x নিচ্ছি ফাংশন। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফাংশন ড্র করা, ঠিক আছে? এরপরে কি বলেছি, এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে যে এই ফাংশনের উপরে কতটুকু রিজিয়ন আমরা কাজ করাতে পারবো, 0 থেকে 3 এর মধ্যে কাজ করাতে পারবো। তাহলে এর ভ্যালু যেহেতু 0, তাহলে এই 0 এর জন্য এই ফাংশনের উপরে অ্যাপ্লাই করবো এই 0 পয়েন্ট, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো। দেখো এর ভ্যালু 0, তাহলে এ হচ্ছে 0, আর ফাংশন অফ এ, ফাংশন অফ 0 এখানে যদি বসাই দিই, এই যে এখানে যদি আমি 0 বসাই দিই, x এর জায়গায় 0, তাহলে এখানে আমি কত পয়েন্ট পাবো বলো তো? f অফ x যদি x হয় তাহলে f অফ 0 কত হবে? জিরো 0 না? হ্যাঁ। আর তাহলে আমরা পয়েন্ট 0 এর জন্য আমরা পয়েন্ট পাচ্ছি হচ্ছে 0 0 পয়েন্ট। আর যদি b এর ভ্যালু 3 হয় তাহলে 3 যদি ফাংশনের উপর অ্যাপ্লাই করি, 3 এর জন্য এই তো f of x equal to x মানে কি, whatever you input you will get the same value, তাই না? ম্যাম। তুমি যেটাই ইনপুট দাও না কেন অ্যানসার সেমই আসবে। যদি 0 দাও 0 পাবে, 3 দিলে 3 পাবে, -3 দিলে -3 পাবে। তো 3 এর জন্য 3 পাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গ্রাফে পয়েন্ট আউট করা। প্রথমে ফাংশন ড্র করেছি, আমরা কি কি পয়েন্ট পেয়েছি বলো তো? পয়েন্ট কি কি পেলাম? একটা হচ্ছে 0 0 পয়েন্ট, আর 0 0 পয়েন্ট তো এখানে, তাই না? আর হচ্ছে এই 3 এর জন্য আমরা পাবো হচ্ছে, ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমার 3 3 3 পয়েন্ট ধরে নিচ্ছি। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে পর্যন্ত যেটার হাইট পাবো ওই পুরাটাকে ক্লোজ করে দেওয়া। যেহেতু 0 এর জন্য আমরা 0 পাইছি, সো 0 তার উপরে উঠা যায় না, 0 এর হাইটটা আমাদের দেখানো সম্ভব না, তাই না? কিন্তু 3 এর জন্য যেহেতু 3 পাইছি, এই যে এখানে আমাদের পয়েন্টটা, এই যে এখানে পয়েন্টটা পাচ্ছি যেখানে, তাহলে এইটা আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। ঠিক আছে, এই যে এটাকে আমরা এই পয়েন্ট বরাবর হচ্ছে কি করে দিব, ক্লোজ করে দিব। যেখানে যেই পয়েন্ট পাবে সেই পয়েন্ট বরাবর হচ্ছে আমাদের কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এটা হলো ফার্স্ট কাজ, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে ক্লোজ ওয়াই করে, অক্ষের সাথে কি দেয়া লাগবে না? কোনটা বুঝি নাই। এই যে পয়েন্ট করে দিচ্ছি যে আমরা এক্স অক্ষের 3 এর সাথে, ওয়াই হ্যাঁ, অক্ষেরটার সাথে দেয়া লাগবে না? কথা ও একই সাথে তো দিব লাবিব। আমি তোমাকে বলি এক্স এর লিমিট তো, তোমার এক্স এর লিমিট তো 3 বেশি যাওয়া যাবে না। এক্স এর 3 এর জন্য তুমি কত পয়েন্ট পাইছো? 3 এর জন্য 3 পাইছো সেটা না? বলে নাই, সেটা বলে ম্যাম বললেন না যে x এর সাথে ক্লোজ করে দেওয়ার জন্য, ও বলছে যে y এর সাথে ক্লোজ করা লাগবে কি না, মানে কি এটা বলতেছি। হ্যাঁ, ওয়াই এর সাথেই তো ক্লোজ করছি, সেটাই তো করছি। যে এখানে আমরা বুঝছো না? না না না, ওই যে উপরে- এখানে বল এটা করতে হবে কিনা তাই বলছো? জি ম্যাম, জি ও ম্যাম। আচ্ছা, তোমার বুঝি না, তোমার কোশ্চেনটা বুঝি না। না, ওটা করতে হবে না। এখানে তুমি ঠিক যেই পর্যন্ত পয়েন্ট পাবে, এই যে তুমি এই যে আমরা যে এইটাকে ক্লোজ করতেছি, এইটাই তো তোমার হচ্ছে কার লেন্থ বলো তো? এটা ওয়াই ওয়াই ওই কবে? ওখানেই ওয়াই লেন্থ পেয়ে যাচ্ছ। তোমাকে তো 3 পয়েন্ট কি আমরা এইভাবে নির্বাচন করি না, এইভাবে করি বলো তো? জি ম্যাম, এক্স এর সাথে। হ্যাঁ, এই জন্য এইভাবে নিতে হবে, ওইভাবে নেওয়া লাগবে না। আচ্ছা। আচ্ছা যাই হোক, আমরা আবার তোমাদের তাহলে ওই জিনিসটা ক্লিন করি। যে তাহলে একটু দেখো, আমরা একটু ব্যাক করি যে আমরা কিভাবে কাজ করবো। প্রথমে আমার কাজ হলো কি, যে 0 0 পয়েন্ট করা, 0 0 পয়েন্ট পেয়েছি। আর এখানে আমি যদি ধরে নেই হচ্ছে এটা হলো আমার কি পয়েন্ট, 3 3 পয়েন্ট। যেখানে পয়েন্ট পাবে সেই পয়েন্টটাকে কি করে দিতে হবে, ওই পয়েন্ট বরাবরই হচ্ছে আমাদের কি করে দিতে হবে, যে হচ্ছে ক্লোজ করে দিতে হবে। তাহলে 3 3 পয়েন্ট এখানে ধরে নিচ্ছি 3, আর এটাকে হচ্ছে 3 3, এই যে দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পয়েন্ট, ঠিক আছে? তোমরা যখন করবে, তোমরা আগে যেটা করবে 3 পয়েন্ট আগেই করে দিবে। এখানে আমি বোর্ডে করতেছি তো, বোর্ডে তার ওইভাবে স্মুথলি পেন্সিলের মতো করা যায় না। তোমরা যেটা করবে যে আগে 3 পয়েন্ট এখানে দিয়ে নিবে, এটা 3, এখানে 3 3 দিয়ে জাস্ট অ্যাটাচ করে দিবে। বুঝতে পারছো? তাহলে দেখো তো এটা হচ্ছে লুকস লাইক কার মতো দেখা যায় এখন, এইটাই শেপটা বা হচ্ছে এই গ্রাফটা কার মতো দেখা যাচ্ছে বলো?
কার মতো দেখা যায়? দেখা যাচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বেস কোনটা আর হাইট কোনটা হবে? হাইট হচ্ছে ম্যাম এই যে এখন যেটা 3 3 করলেন না, এটা হচ্ছে হাইট। ম্যাম যেটা এই ক্লোজ এই যে করলেন এটা হাইট, এটা 3 আর আমাদের বেস এটা না? বেস 0 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 3। তবে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দেই যে এটার ক্ষেত্রে খেয়াল রাখবে, বেসটা হচ্ছে সবসময় যে কাজটা করবে, তোমাকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটার আপার লিমিট থেকে কি করবে, লোয়ার লিমিট করবে। এটা হলো কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যেমন এখানে যদি ধরো 3 থাকতো আর এখানে 0 থাকতো, তাহলে আমরা বলতাম 0 - 3 হবে বেস। আর যেহেতু এখানে আমাদের নাই, এখানে আমাদের 0 থেকে 3 আছে, তাহলে আমরা বেস কি করব, 3 - 0। আমরা এই লিমিট দেখেই করব। তাহলে একটু দেখো যে এই যে দেখো আমি গ্রাফ এখানে এঁকে দিচ্ছি, এটা হলো ওয়াই বড় হতে পারে আপার থেকে লোয়ার। ম্যাম, সেটা বলেন না যে হচ্ছে মানে লোয়ার লিমিট যেটা থাকে সেটা কি হচ্ছে আপার লিমিট থেকে বড় হতে পারে মানটা? এখন বড় তো অবশ্যই হতে পারে না। এখন ধরো যদি তুমি ডিরেকশন উল্টা চিন্তা করো, বুঝছো না ম্যাম যে, হ্যাঁ বলো। ম্যাম ওই গ্রাফটাতে একটু যাবেন, ফোনে আঁকলেন যে। হ্যাঁ বলো। ম্যাম এখানে যে নিচে 3 3 লিখছেন, এর তো 3 ও 0 আচ্ছা, হবে। যে হ্যাঁ হ্যাঁ 30 হবে, 30 হবে, ঠিক বলেছো। ওখানে দেখে ওটা ম্যাম যে শিওর হলাম। এটা দেখে দেখে লিখছি। জি হ্যাঁ দেখো, ওইটাতে হচ্ছে আমি যেটা বলছিলাম যে হচ্ছে এই যে যে এখন হচ্ছে আমি বলি, ধরো তুমি হচ্ছে চিন্তা করতেছো যে এইখানকার এই পয়েন্টে আছো, তুমি এই পয়েন্ট থেকে কাজ শুরু করবা, তাহলে তো তখন এইটা এই দিক থেকে যাবে। কিন্তু আমি যদি বলি যে না আমি এই দিক থেকে শুরু করে এই পর্যন্ত যাব, তখন ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না? ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে তখন কি হবে, আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যাবে না? জি ম্যাম। বুঝতে পারছো? ওই জন্য বলছি যে ওইটা ওইটার উপর ডিপেন্ড করে। ওটা তো ইন জেনারেলি সাধারণত তো লোয়ার লিমিট কখনো কি হয় না, বড় হয় না সাধারণত তো হয় না। এখন এখানে তো তোমার, এখানে তো আমরা বলছি যেটা নেট সাইন এরিয়া, এটা কিন্তু নরমাল এরিয়া না। যে এটার ক্ষেত্রে অ্যান্সার নেগেটিভ হতে পারে, অ্যান্সার পজিটিভ হতে পারে। এখন যদি ফেজটা তুমি চেঞ্জ করে দাও, তাহলে তো প্লাস মাইনাসের একটা চেঞ্জ হয়ে যাবে সেটা। তাহলে দেখো তো আমরা বেস তাহলে কি পাবো, এটা বেস না এটুকু, তাহলে এটাকে আমরা কি করব, 3 - 0 করব, তাই না? আর হাইট হচ্ছে কোনটা, যে হাইট হচ্ছে তুমি যে পয়েন্ট পাচ্ছ, এই 0-র জন্য তো হাইট হচ্ছে 0, 0 তার কখনো হাইট হয় না। সো হাইট আমাদের কোনটাকে কনসিডার করতে হবে, এই যে এই 3 ইউনিট পর্যন্ত। কারণ ওয়াই এক্সিস আমরা একটা ভ্যালুই পাইছি, হাইট হচ্ছে 3। সো এই যে হাফ ইনটু আমরা কত পাবো বলো তো? তাহলে আমাদের এরিয়াটা কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হবে হাফ ইনটু বেস ইনটু হাইট। এটা হলো আমার বেস, এই যে এখান থেকে আমরা করছি। এটা হলো আমার কত, 3 মাইনাস হচ্ছে কত, 0 আসবে। আর এই যে উপরের হাইটের জন্য আমার কি আসবে, 3। ঠিক আছে, দেখো। আচ্ছা, এরপরে আমি যেটা করেছি তোমাদের এখানে ভেরিফিকেশন দেখাইছি, বুঝতে পারছো? ভেরিফিকেশন, যে যদি নরমাল ইন্টিগ্রেশন করতাম, এটা দরকার নাই। যদি হচ্ছে তোমাদের ওখানে শুধু বলতো যে ইভ্যালুয়েট, ঠিক আছে, যে ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল, তাহলে এটা করলেও হতো। ইভ্যালুয়েট দা হচ্ছে কি ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে এই ওই পুরা জিওমেট্রি না করে এই শুধু এইটুকু করলেও হতো, যে ইন্টিগ্রেশন করতাম 0 থেকে 3 এক্স এর পাওয়ার এক্স ডিএক্স, তাহলে হচ্ছে এক্স এর পাওয়ার যেহেতু 1, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো হচ্ছে আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট করলে হচ্ছে 9/2 - 0, সো হচ্ছে 9/2। দেখতে পাচ্ছ? ম্যাম হুম, জ্যামিতি বলেন। দিয়ে কখন করা লাগবে, যখন বলবে ডেফিনিট উইথ আ ডেফিনিট ইন্টিগ্রাল উইথ দ্য না এই যে ফর্মুলা। এখানে এখানে তো আমি বললাম ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল ফ্রম জিওমেট্রি, সেটাও বলতে পারি, আচ্ছা বাই ইউজিং জিওমেট্রি। যেখানে যদি মেনশন করা থাকে, শুধু যদি এইটুকু থাকে যে ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল, তাহলে তুমি জিওমেট্রি ইউজ করলেও সমস্যা নাই। আর যে কোনো হচ্ছে একটাই করতে ইন্টিগ্রেশন পারবো। করলাম, হ্যাঁ, কিন্তু যখন তোমাকে মেনশন করে দিবে, যেমন এখানে বলে দিছে, তোমাদের বইয়ে বলে দিয়েছে যে ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম কি, ওকে জিওমেট্রি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে করতে হবে। আচ্ছা দেখো তো পরের অঙ্কটা সেম ম্যাথ না, কোশ্চেন শুধু লিমিট চেঞ্জ করছি, তাই না? -1 থেকে হচ্ছে কত লিমিট, -2। তাহলে কি আমাদের একই রকম আসবে না? দেখো তো বুঝছো কিনা। তাহলে এইটা কেমন আসবে বলো তো, চিন্তা করে বলো তো গ্রাফটা কেমন আসবে।
বলো। আচ্ছা, প্রথম কাজ ছিল কম্পেয়ার করেছি তাই না, এর ভ্যালু -2, তাহলে বি এর ভ্যালু হচ্ছে -1, তাহলে -2 এর জন্য আমরা পয়েন্ট পাবো -2, যেরকম দেওয়া আছে সেরকমই তাই না। আবার হচ্ছে -1 এর জন্য পয়েন্ট পাবো হচ্ছে -1, তাহলে আমাদের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে -1 আর একটা হলো -2 তাহলে দেখো তো এটা বসিয়ে দেখো কিরকম আসার কথা, যে এখানে ধরো -1 এর জন্য নাও, তাহলে -1 এর জন্য এখানে হাইট কত পাবে, -1 পাবে না, দেখো তো। তাহলে প্রথম কাজ হচ্ছে যেটা পাবো সেটাকে ক্লোজ করে দাও, প্রথম পার্ট -1 এর জন্য -1, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো পরের জন্য -2 এর জন্য কত পাবো বলো তো, -2ই পাবো না, এখানেও মেনশন করে দাও -1 আর এখানে ধরে দাও -2, ঠিক আছে। তাহলে হচ্ছে এটাকে আরো এক্সটেন্ড করে দাও, তাহলে হচ্ছে এখানেও যদি হচ্ছে আমরা করে দেই, যে এটাকে একটু করে দিই, এদিকে করে দিই, গ্রাফটা যেহেতু হচ্ছে এত দূর পর্যন্ত নেই নাই, এদিকে দিয়ে দাও -2টা, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে -2 এর জন্য যদি আমরা -2 পর্যন্ত যাই, তাহলে হচ্ছে আমাদের দেখো দেখো তো ঠিক আছে কিনা। জি ম্যাম। তাহলে দেখো কি করব, এটা কার মধ্যে দেখা যায় বলো তো, কার এটা মধ্যে দেখা যায়। এটা ত্রিভুজ হবে, এটার উচ্চতা হবে -2 আর আগেরটার মতোই সেম, জাস্ট উল্টা। কোনটা হবে হুম, আগের মতো উল্টা সেম হবে না, হচ্ছে এটা হবে মানে হচ্ছে কি হবে যে ফর্মুলাটা চেঞ্জ হবে তাই না, ফর্মুলা তো চেঞ্জ হবে, কারণ কি এটার জন্য আমাদের কি ছিল জানো ফর্মুলা জানো, থ্রি ছিল। হাফ ইন্টু পি প্লাস হচ্ছে পি প্রাইম আর হচ্ছে কত এইচ, তাই না। দেখো তো, আচ্ছা দেখো যে এইখানে যেটা করতেছিলাম যে হচ্ছে কি, যে আমাদের এরিয়াটা ছিল হচ্ছে, আমাদের কোনটুকু এরিয়া বের করতে হবে বলো তো, এতটুকু এরিয়া তাই না, এক্স প্রাইম। দেখো আচ্ছা এইটা তাহলে হচ্ছে কার কার লেন্থ আসবে, যে দেখো তো এইটুকুর মধ্যে আমার ইকুয়াল প্যারালাল কোনটা আছে, এটা আর হচ্ছে এটা না, ম্যাম দেখতে এটা তো পাচ্ছ। ট্রাপিজিয়ামের টা তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ট্রাপিজিয়ামের ফর্মুলা কি ছিল, যে হাফ ইনটু সাম অফ দি কি ছিল দেখো তো, আগে ফর্মুলাটা দেখায়নি পরে আবার ইয়ে যাবো, কি ছিল জানো, যে হাফ ইনটু সাম অফ লেন্থ অফ প্যারালাল সাইড, এই যে প্যারালাল সাইড একটা ছিল আমার -1, একটা ছিল আমার কি -2, তাহলে এইটা -1 এর জন্য আমি লেন্থ পেয়েছি -1 আর -2 এর জন্য লেন্থ পেয়েছি কত -2, যে এই এদের যোগফল আর কি বলছে ইনটু ডিসটেন্স বিটুইন সমান্তরাল টু, বাহুদ্বয়ের যোগফল আর কি। হ্যাঁ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, আর ইনটু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব বা ডিসটেন্স যেটা বলো, তাই না। তাহলে প্রথমটার জন্য -1 এর জন্য এটার লেন্থ পাইছি কত -1, আর এটার জন্য পাইছি কত -2, তাহলে কিভাবে কি লিখবো বলো, কি হবে, তাহলে এখানে কি হবে, আমরা প্রথমটার জন্য পাইছিলাম হচ্ছে কত বলো, এই যে -1 তাই না, এটাকে ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দিয়ে দিই, -1 প্লাস হচ্ছে -2, প্লাস হয়ে যাবে তাই না। না প্লাস কেন, ঠিকই তো আছে, মাইনাসই হবে, প্লাস -3 আছে তাই না। আর ইনটু হচ্ছে আমার ডিসটেন্সটা তাহলে কত হবে বলো তো, আমাদের ইটা কত ছিল, -2 থেকে কি ছিল -1 ছিল না, জি ম্যাম। তাই না। তাহলে হচ্ছে আমাদের ই ছিল এক্স, এটা ইয়ে ছিল এক্স। খেয়াল রাখবা ঠিক আছে, যখনই হচ্ছে আমাদের এই যে এই বেজের পার্ট বা কোনো পার্ট নিয়ে আসবা ডিসটেন্সের পার্ট, এটা সবসময় আপার লিমিট থেকে কি করবে লোয়ার লিমিট বিয়োগ করতে হবে, তাহলে এখানে কত আসবে 1 মাইনাস, এখানেও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে -1 মাইনাস হচ্ছে আমার কত মাইনাস -2, 1 আসে। তাই না। তাহলে হচ্ছে আমার আসবে হচ্ছে কত, ওইখানে আসবে হচ্ছে -3 মনে হয় তাই না,
জি ম্যাম ওখানে -3 × 1। এখানে আসবে হচ্ছে 1, তার মানে -3/2। দেখো তো ঠিক আছে কিনা, জি ম্যাম ঠিক আছে। তাই না? এই যে দেখো, এটাই আমি করে দেখাইছি, যে এইখানে এই যে এইখানে দেখাইছি -1 মাইনাস হচ্ছে এই যে এইটুকু বেজের লেন্থ বা হচ্ছে ডিস্টেন্সের, আর এইটুকুর জন্য -1 পাচ্ছ, একটা হলো -1 প্লাস হচ্ছে -2, এই যে এখানে দেখাই দিচ্ছে আর কি। ঠিক আছে, দেখো তো ঠিক আছে, এই যে -2 -1 দুইটার যোগফল, ওই যে -2 প্লাস -1 বা যেটা ধরো, আর -1 ওই যে মাইনাস এখানে কি ছিল, -2 ছিল, যেহেতু মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাই না? এটার লেন্থটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি -1 আর হচ্ছে মাইনাস কত, টু। তাই না? তাহলে এটা আসবে, দেখো এরপরে অ্যান্সার -3/2 আসবে। আচ্ছা আমাকে এইটা করে দেখাও তো, -1 আর 4 এর জন্য করা যায় কি, দেখো তো। একই না বলো তো, একই রকম আসবে না, কিরকম আসবে বলো তো? -1 -4 এর এটা। -1 থেকে 4 এর জন্য কিরকম আসতে পারে, আইডিয়া আছে কোনো? আচ্ছা -1 থেকে 4 পর্যন্ত হ্যাঁ, +4, তাহলে হচ্ছে ওই যে হবে, এক অংশ থাকবে মাইনাস সাইডে আর বাকি অংশ থাকবে প্লাসের সাইডে, এমন হবে না? আলামিন পরীক্ষায় খারাপ করছো কেন? ম্যাম পরীক্ষা খারাপ করছে, এবার আমার গ্রাফের প্রবলেম হয়েছে, আমি সঠিক জানি না আমি কেন খারাপ করছি, এখনো দেখা হয়নি কোনটা। কিন্তু একটা জিনিস দেখছি যে হচ্ছে আপনি তো কোনোটাতে মানে কাটেন নাই, কিন্তু নাম্বার কিভাবে যেন কম হয়েছে। জি আমি ম্যাম এটা কাটি খেয়াল নাই, করলাম আমি যে খাতায় কোথাও কাটেন নাই কিন্তু এমনিতে নাম্বার কম। খাতায় কোথায় কাটি নাই, কি বলে? কাটছেন কয়েকটা জায়গায় কাটছেন, কিন্তু এমন ম্যাথও আছে যে ওই ম্যাথটাতে কোনো জায়গায় কাটেন নাই কিন্তু ফুল মার্কস নাই, এরকম। তাই নাকি? নাম্বার আচ্ছা ধরে, হচ্ছে দেখা যায় যে কথা হচ্ছে যে মানে চিহ্নিত করে দিই নাই যে কত পয়েন্ট, এই জন্য হয়তো নাম্বারগুলো আমার কাটা গেছে, কিন্তু হচ্ছে আমার আচ্ছা সবকিছু ঠিক আছে, আচ্ছা আমি রিভিউ দিয়ে দেখবো নি। কারো যদি ইয়া থাকে, কনফিউশন থাকে আমাকে বললো, আমি বুঝাই দিব নি। ম্যাম আমার যোগ করার পর 18 এসেছিল, বাট আপনি 17 দিয়ে রেখেছেন। সেটা তো অনেক বড় ভুল, সেটা তো ক্লাসে পরে আমাকে বললো, আমি ওটা দেখবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম। তো হতেই পারে, আমি আবার রিভিউ দিয়ে দেখবো নি। আচ্ছা কি যেন পড়াচ্ছিলাম ভুলে গেলাম, -1 থেকে 4, তাই না? তাহলে আমাকে বলো, এখানে তো একটা সুবিধা আছে, খুব সহজ ফাংশন, -1 এর জন্য পয়েন্ট বসালে -1 হবে, আর 4 এর জন্য পয়েন্ট বসালে 4 আসবে, তাই না? দেখো তাহলে যে এখানে দেখো দুইটা পয়েন্ট, -1 এর জন্য -1 আর 4 এর জন্য 4, এটাকে যদি আমরা সেট করি তাহলে কি আসবে? কয়টা গ্রাফ আসবে বলো তো এখানে? ম্যাম এখানে হচ্ছে দুইটা গ্রাফ আসবে, একটা হচ্ছে ছোট থাকবে হচ্ছে এই যে 0 0 পয়েন্ট থেকে একটা গ্রাফ হবে, আর একটা হচ্ছে 0 0 পয়েন্ট পরে যে একটা গ্রাফ হবে। তাহলে যে -1 এর জন্য যদি নেই, আচ্ছা এটা সবই করে দেব, একদম স্টার্ট থেকে করে দিই। দেখো যে এখান থেকে যদি একটা রিজন নেই, -1 এর জন্য হচ্ছে আমার কি -1, তাই না? জি, আর আরেকটা হচ্ছে আমি যদি নেই 4 এর জন্য কি আসবে, 4, পরের জন্য পরে আসবে। 4 এর জন্য 4 আসবে। তাহলে এখানে আমাদের কয়টা থাকবে রিজিয়ন? দুইটা। এইটা একটা, তাই না? এটা একটা, আরেকটা হচ্ছে কোনটা নেব? আর একটা হচ্ছে যে এখন যেটা হচ্ছে এই করলেন 4 4 দিয়ে যেটা দিলেন এটা। উম, ঠিক আছে দেখো তো, জি ঠিক আছে তাহলে এইটাকে যদি ধরো A1 A2 ধরি, এটাকে, এই কালারটা তো ভালো দেখা যায় না, বোঝা যায়, সমস্যা হবে না। A2, এটাকে তুমি হচ্ছে A1 ধরো, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? দুইটা পার্টকে এরিয়া বের করে যোগ করে দিলে হবে না, দুইটা ট্রায়াঙ্গেল হবে, তাই না? জি ম্যাম। তাহলে দেখো এখানে দেখো কি আসবে, তাহলে এটাই করেছে, যে দেখো তাহলে আমার এখানে -1 থেকে 0 এর জন্য একটা পার্ট আসতেছে, আবার 0 থেকে কি 4 এর জন্য, তাই না? তাহলে এই 0 -1 থেকে 0 এর জন্য হাফ ইনটু আমার বেস কত আসবে, -1 থেকে 0, তাহলে হচ্ছে আপার লিমিট হচ্ছে 0 আর লোয়ার লিমিট হচ্ছে -1, তাহলে 0
আমার কি হবে মাইনাস কি হবে -1, তাই না? আর এটার হাইট কত আসবে? এটার হাইটটা -1 না? দেখো তো, হাইট -1 প্রথমটার জন্য। আর পরেরটার জন্য কি আসবে? বেজ হচ্ছে আমার কি, যেহেতু 0 থেকে 4 নিয়েছি, সো 4 - 0। আর এইটার জন্য আমার হাইট কত আসবে? 4। দেখো তো ঠিক আছে কিনা। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ঠিক আছে ম্যাম, চুপ হয়ে গেছে তো, ভাবছি আমার নেট চলে গেছে। আচ্ছা তাহলে তোমরা যেটা করবে এটা করবে নিজেরা, পারবে না? -5 থেকে 5 পারার কথা, জি ম্যাম, পারবো। তাই না? -5 এর জন্য -5 আসবে, আর উপরে 5 এর জন্য কি আসবে? 5 আসবে। পারবে। এখানে অ্যান্সার 0 হবে, বলে দিচ্ছি। করে দিও, যেগুলো হোমওয়ার্ক আছে করে ফেলো, অ্যাসাইনমেন্টও করে ফেলো। অ্যাসাইনমেন্টটা কিন্তু বুধবারের মধ্যে সাবমিট করতে হবে। ফোল্ডার মনে হয় দেই নাই, দিতে হবে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম হোমওয়ার্কের লিস্টটা কই পাবো? এই যে, কোথায়? যে অ্যাসাইনমেন্টের কথা বলছো? না না না, আপনি হোমওয়ার্কের কথা বললেন। এই যে এখানে লিখে আছে শীটে, দেখো। এটা কি দেখতে পাচ্ছ স্লাইডের screen? মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে যে নোটটা আমি তোমাদের এটা দিয়ে দিব, যেটা পড়াচ্ছি। আর ম্যাম অ্যাসাইনমেন্টের যে ম্যাথগুলো ওগুলো একটু ইএলএমএস এ লিখে দিন, তাহলে কনফিউশন আচ্ছা হবে না। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা এটা দেখো। আচ্ছা আমাকে একটু বলো তো, এই যেখানে এখানে এর ভ্যালু 0, তাই না? বি এর ভ্যালু হচ্ছে 2। আমাকে একটু বলতে পারবে 1 - ½ ইনটু x এর গ্রাফটা কেমন হতে পারে? 1 - 1। হাফ ইনটু x, কিন্তু এখানে কতগুলা কাজ হবে? প্রথমে কি y = x ছিল, y = x এর রিফ্লেকশন দিছি নাকি কি করা হয়েছে বলো তো? এই গ্রাফটা আসলে কিভাবে, এই ইকুয়েশনটা কিভাবে আসে বলো? আসলে এখানে কি কি কাজ হয়েছে? y = x কে কি করা হয়েছে? রিফ্লেকশন দেওয়া হয়েছে। এরপরে হাফ দ্বারা কি করা হয়েছে? মাল্টিপ্লাই করা হয়েছে। তার সাথে 1 ইউনিট কি করা হয়েছে? যোগ করা হয়েছে। তাহলে এই গ্রাফটা আমরা কিভাবে আঁকবো? আগেরটাতে তো কোনো প্রবলেম ছিল না, কারণ আগেরটাতে এই জন্য প্রবলেম ছিল না যে আগের ফাংশনটাতে আমরা কি করেছি, y = x ছিল, শুধু একটা স্ট্রেট লাইন ছিল, অরিজিন দিয়ে পাস করবে এমন একটা। তাহলে এখন আমরা কি করব বলো তো? বলো। এখন আমরা কি এটাকে ধরে নিব, x ধরে নিব? কিছুই ধরে নিব না। আমি একটা, তোমাদের স্ট্রেট লাইন তো পরীক্ষা ছিল, স্ট্রেট লাইন গ্রাফ তো দেখাইছে এর আগে। স্ট্রেট লাইনের ক্ষেত্রে যে স্ট্রেট লাইন বের করে একটা সহজ নিয়ম দেখাই দিছিলাম, মনে পড়ে কিনা তোমাদের? দেখো তো, মনে কি পড়ে? ভুলে গেছি ম্যাম। ইন্টারসেপ্টের কথা কি মনে পড়ে আমাদের? ইন্টারসেপ্ট, আমরা ইন্টারসেপ্ট কিভাবে বের করতাম? ইন্টারসেপ্ট কিভাবে বের করতাম? ম্যাম কমন আনকমন সবগুলোকে ধরে এরকম কিছু। ওই যে মনে ম্যাম আছে x এর কোঅর্ডিনেট ভ্যালু, অ্যাক্সেস গুলো 0 ধরবো। হ্যাঁ x এরটা 0 ধরতাম, মানে y এক্সিসে x এর ভ্যালু 0 আর x এক্সিসে y এর ভ্যালু 0। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি ছিল বলতো? প্রথম কাজ হচ্ছে ফাংশন ড্র করা, পরে হচ্ছে a আর b লিমিটটা আমরা কোথায় ইম্পোজ করব, যে ফাংশন দেওয়া ছিল সেটা, তারপরে হচ্ছে আমরা হাইট রেডি করে তারপরেই করব, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই গ্রাফটাই তো আমাদের জন্য আঁকাটা টাফ। এইটা আমরা বলেছিলাম যে তোমাদের যখন এখানে রিফ্লেকশন আছে, ট্রান্সলেশন আছে, স্ট্রেস কম্প্রেস আছে, এত কিছু আসলে চিন্তা করার সময় আমাদের নাই। এই জন্য আমরা কি করবো, যে দেখো এখানে লিখে দিয়েছি সাইডে, যে গ্রাফিং অফ f of x we need to find the intercept। যদি x এর ভ্যালু 0 বসাই, আমাদের ফাংশনটা ছিল এটা, একটু দেখো
তাহলে আমরা হচ্ছে ইন্টারসেপ্ট বের করার নিয়মটা যেন কি ছিল, ইন্টারসেপ্ট দেখো y ছিল, যদি হচ্ছে x এর ভ্যালু ইনপুট করা যায় তাহলে হচ্ছে আমাদের কত আসবে, x এর ভ্যালু যদি 0 বসানো যায় y কত আসবে, 1 মাইনাস হাফ ইনটু কত 0 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে xy পয়েন্ট কত আসতেছে দেখো তো, 0 আর কত 1 না। যে আমাদের নিয়ম ছিল ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্টিং পয়েন্ট এন্ড জয়েন দোজ পয়েন্টস, ঠিক আছে। যেহেতু হচ্ছে স্ট্রেট লাইন সবসময় কি করবে, স্ট্রেট লাইন উইল পাসেস থ্রু দি x axis আর স্ট্রেট লাইন উইল পাসেস থ্রু দি পয়েন্ট y axis। x axis এও একটা পয়েন্টকে কাট করবে, আবার y axis এও একটা পয়েন্টে কাট করবে। যেহেতু স্ট্রেট লাইন হচ্ছে দুইটা পয়েন্টকে যোগ করে আমরা পাই, আমাদের কাজ হলো কি বাই ইউজিং ইন্টারসেপ্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট 2 পয়েন্ট, ঠিক আছে, দোজ 2 পয়েন্টস, ওই পয়েন্টগুলো আমাদের বের করতে হবে। তাহলে একটা আমরা y axis এর পয়েন্ট যদি বের করতে চাই তাহলে x এর ভ্যালু তাহলে হচ্ছে এখানে আসতেছে, ধরো ধরে নিচ্ছি 0 1, পরে আমরা কি করে দিব যে হচ্ছে আমরা কি করব 0 1 ধরে নিচ্ছি, ঠিক আছে, 0 আর 1, ঠিক আছে। আর হচ্ছে যদি y কে 0 বসানো যায় তাহলে কত আসবে, 1 মাইনাস হচ্ছে হাফ অফ x ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 ইকুয়াল টু হাফ অফ x, x ইকুয়াল টু কত আসবে বলো তো, x ইকুয়াল টু আসবে হচ্ছে আমার 2। তাহলে xy পয়েন্ট বসালে আমার কত আসবে 2 আর 0। তাহলে এখানে দুইটা পয়েন্ট, একটা হলো 0 1 পয়েন্ট আর একটা হচ্ছে কি 2 0 পয়েন্ট। তাহলে এখানে দেখো যে আমরা যদি এখানে ই করে নিই যে 2 0 পয়েন্ট যদি এখানে নিয়ে নেই বা কিছু একটা বসাই নেই, তাহলে এই যে এই দুইটা পয়েন্টকে যদি আমরা যোগ করে যে লাইনটা পেতাম সেটাই হচ্ছে আমাদের কি হতো, এই ইকুয়েশনে স্ট্রেট লাইন হবে। তাহলে যদি আমরা এখন ক্লিয়ারলি যদি আরো একদম স্পষ্ট করে বা সুন্দর করে করি তাহলে আমাদের এইটা হবে গ্রাফ। দেখো তাহলে আমাদের কিরকম একটা গ্রাফ পাওয়ার কথা বলতো, যে এমন একটা গ্রাফ আমরা পাবো যে গ্রাফটা হচ্ছে কি হবে, একটা স্ট্রেট লাইনের গ্রাফ হবে, যে স্ট্রেট লাইনটা কি হবে বলতো 0 1 পয়েন্ট আর হচ্ছে কি 2 0 পয়েন্ট দিয়ে পাস করবে। দেখো তো ঠিক আছে কিনা, এটা হচ্ছে আমার 0 1 পয়েন্ট একটা পয়েন্ট আর এটা হচ্ছে আমি যদি ধরে নেই আছে 2 0 পয়েন্ট, দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা এখন যেটা বলতেছি এটা ছিল আমাদের গ্রাফ করার জন্য, প্রথম গ্রাফ আমরা আঁকছি, ঠিক আছে, যে এই গ্রাফটা হচ্ছে কি হবে 0 1 পয়েন্ট এবং হচ্ছে 2 0 পয়েন্ট দিয়ে পাস করবে। আমাদের তার প্রথম কাজ ফাংশন ড্র করা, এরপরে কি কাজ বলো তো, এরপরে আমরা কি করি, ফাংশন ড্র করার পরে কি করি, ম্যাম হচ্ছে এই যে হাইট যেটা হচ্ছে সেটা বের করি, মানে আমাদের লিমিট যেটা ছিল লিমিট ইম্পোজ করি, তাই না, ফাংশনের উপরে। তাহলে দেখো লিমিটটা আবার কি কি ছিল, লিমিট ছিল 0 থেকে 2। দেখো এই 0 ভ্যালু বসালে আমরা x এর ভ্যালু যদি 0 বসাই এখানে পাচ্ছি 1, আবার b এর ভ্যালু 2 ছিল, যদি 2 বসাই ফাংশনে 2 বসালে আসতেছে 2 0। একটু দেখো ভালো করে দেখো, এই পয়েন্টটা ছিল 0 1 আর 2 0, আর আমরা একটু আগে ইন্টারসেপ্টিং পয়েন্ট বের করছি সেটার পয়েন্টটা কত বলো তো, বলো কত কত ছিল, এই যে 0 1 2 0 ছিল তো আমাদের এটা হবে একই না, সেম না, 0 1 2 0। তাহলে এখানে আলাদা করে কি হাইট বের হবে, এই 0 এর জন্য হাইট আসছে 1 আর 2 এর জন্য হাইট আসছে কত 2 0। তাহলে এই গ্রাফে কি আমাদের আলাদা করে রিজন তৈরি করা লাগবে নাকি এটা অলরেডি ক্রিয়েটেড বলো তো, এটা অলরেডি ক্রিয়েটেড। এটা অলরেডি হচ্ছে কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তাহলে যে আমাদের টোটাল এই যে দেখো এটা কার মতো দেখা যায় এখন বলো, ত্রিভুজ একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল না, তাহলে এটাকে যদি আমরা ই করতাম তাহলে কত আসবে, হাফ ইনটু কত বেস কত আসবে বলো, বেসের লেন্থ কত আসবে, হ্যাঁ 2 আসবে 2 আসবে না, বেস কত আসবে, এই যে দেখো তো 2 মাইনাস কত 0, বেস 2 আর হাইট হলো 1। হাইট হচ্ছে আমার কত আসতেছে, এই যে এখান থেকে আমার হাইট এইচ হচ্ছে আমার কত 1, তাহলে ইনটু হচ্ছে 1। দেখো তাহলে এখানে এটাকে ইকুয়েশন করে 2 মাইনাস 0 মানে 2, তাহলে হাফ ইনটু 2 ইনটু 1 মানে হচ্ছে কত থাকবে, আলটিমেটলি মনে হয় অ্যানসার 1 থাকবে, তাই না 1। তো এইটাই আমি হচ্ছে এই যে দেখো এখানে করে দিস, যে এখানে বলছি এই যে গ্রাফের ক্ষেত্রে বলছি যে y equal to 1 minus half of x is a graph of a straight line which passes through the point 0 1 and 2 0, ঠিক আছে। আর এরিয়াটা বের করে দিছি হাফ ইনটু 2 minus 0 into 1, এরপরে যেটা আছে অ্যানসার হচ্ছে 1।
দেখো তো ঠিক আছে কিনা। তোমাদের কাজ হচ্ছে 14 বি নাম্বার প্রথমে গ্রাফ আঁকবা, এখানে লিমিট ইম্পোজ করে দেখে আসবা যে এইটার গ্রাফটা কেমন হয়। এখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? আগামীকালকে ইমেল মনে থাকবে। জি ম্যাম, জি ম্যাম, কালকে কিন্তু বলা যাবে না মিস মনে নাই, জি ম্যাম, ঠিক আছে? কালকে পুরো একদম মনোযোগ দিয়ে পড়বো ম্যাম। এই সবাই শুনছো? ও কিন্তু আমাকে কথা দিয়েছে, ও বলছে মিস আমি মনোযোগ দিয়ে পড়বো, ও যদি না পারে তাহলে ওর পানিশমেন্ট হবে। কি হবে? মিডের মার্কস থেকে 2 নাম্বার নাই, ঠিক আছে? ইন্না ম্যাম, ঠিক আছে ম্যাম। কেন আমার খাতায় কি দেখতে কি হচ্ছে যে কেন নাম্বার কম আসছে এগুলা? আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই তারপরে বলি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, ঠিক আছে?